আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি। অনেকদিন ধরেই জেনারেল ওয়াকার খানের তেমন কোনো সাড়া শব্দ পাচ্ছি না। পত্রিকায় দেখলাম আমেরিকায় গেছেন, সেখান থেকে ফিরেছেনও, কিন্তু কোথায় আছেন, কি করছেন, এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। সে বিষয়ে কিছুটা খোঁজ নিয়েছি। এছাড়াও গতকাল যে নৌবাহিনীর প্রধান নাজমুল হাসানের সম্পর্কে বলেছিলাম, তার সম্পর্কে আরো কিছু রোমহর্ষক তথ্য পেয়েছি। আজ সেগুলো নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। যে কথা দিয়ে শুরু করেছিলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এখন কোথায়, খোঁজ নিয়ে জানতে পারলাম এই মুহূর্তে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং মালয়েশিয়ায় বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তিনি একটি সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। তিনি প্রদর্শনীতে সেখানে বিভিন্ন দেশ, বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী কোম্পানির এজেন্ট, তারা তাদের সমরাস্ত্রের মডেল এবং সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং সেখানে আমাদের জেনারেল ওয়াকার খান গিয়েছেন এবং তিনি পাকিস্তানি একজন এজেন্টের সমরাস্ত্রের ব্যাপক প্রশংসা করেছেন। আমরা খোঁজ নিয়ে জেনেছি সেই পাকিস্তানি এজেন্টের অস্ত্রগুলো আসলে মেড ইন চায়না। চায়নার অস্ত্র অনেকে সরাসরি কেনে, আবার অনেক দেশে চায়নার প্রতি কেনার ব্যাপারে কিছু সমস্যা আছে, তখন তারা তৃতীয় কোনো এজেন্টের মাধ্যমে অস্ত্র বিক্রি করে এবং চায়নার অস্ত্রের অন্যতম এজেন্টরা কিন্তু পাকিস্তানের সক্রিয়। সুতরাং বাংলাদেশ সরাসরি চীনের কাছ থেকে না কিনে ওই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে অস্ত্র কেনার একটা পথ খুঁজে পেয়েছে এবং এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি। বাংলাদেশে একটি ডাইং ফ্যাক্টরি, আবার সেখান থেকে বাংলাদেশের কমিশনের পার্টটা দেখছে। তো এটা ইন্টারেস্টিং হলো, এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া সফররত। এখন বাংলাদেশ যখন ক্রমশ চীনের দিকে ঝুঁকছে এবং চীনের অস্ত্র পাকিস্তানের মাধ্যমে কিনছে, এটি কিন্তু আমেরিকার, বিশেষ করে বাংলাদেশে যিনি মার্কিন রাষ্ট্রদূত রয়েছেন ব্রেন ক্রিস্টেনসেন, তার জন্য কিন্তু যথেষ্ট উদ্বেগের বিষয়। কিন্তু আগেও বলেছি, তিনি এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশে চায়নার প্রভাব কমানোর মিশন নিয়ে কিন্তু বাংলাদেশে এসেছেন। কিন্তু এখন যেদিকে হাওয়া প্রবাহিত হচ্ছে তাতে খুব স্পষ্ট দেখা যাচ্ছে যে ব্রেন ক্রিস্টেনসেন তার যে মূল মিশন সেটি সম্ভবত ফেল করছেন বা সেই লক্ষণ দেখা দিচ্ছে। ব্রেন ক্রিস্টেনসেনও কিন্তু বসে নেই। রাজনীতির এটাই একটা চার্ম, কিন্তু এটাই ঝুঁকি যে রাজনীতিতে আজকে যে আপনার বন্ধু, কালকে সে আপনার বন্ধু থাকবেই এমন কোনো কথা নেই। আমেরিকা বাংলাদেশে তাদের যে স্টেক হোল্ডার আছে, তাদের যাদের যাদের সাথে সম্পর্ক ছিল, সেগুলো নিয়ে তারা নতুন করে ভাবছে। এটি আমাকে নিশ্চিত করলেন। আমি বলেছিলাম যে আমেরিকায় আমার একটি সোর্স রয়েছে এবং তার সাথে ব্রেন ক্রিস্টেনসেন দু তিনটে স্টেশনে কাজও করেছেন। যাই হোক, আহ, যারা জানতে চাইছিলেন তাদের জন্য এটাই হলো জেনারেল ওয়াকার খানের আপডেট। এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে জেনারেল ওয়াকার খান কি তার টেনিউর শেষ করতে পারবেন কিনা। তা আমাকে বলা হয়েছে যে জেনারেল ওয়াকার খান ডিপ স্টেটের লোক, আমেরিকার পক্ষ থেকে একটা রেজিম চেঞ্জে অংশগ্রহণ করেছে। তো তারেক রহমানের সরকারের সেই ক্ষমতা নেই তাকে স্পর্শ করার। যাই হোক, আমি গতকাল যেটা বলছিলাম, নৌবাহিনীর প্রধান এই নাজমুল, অ্যাডমিরাল নাজমুলকে নিয়ে। নাজমুল একটা বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন এবং সেখান থেকে তিনি বিএমএ 13 লং কোর্সের সমসাময়িক ব্যাচ। ওয়াকার এবং নাজমুল এরা একই ব্যাচের, একজন নেভির, একজন আর্মির। এই নাজমুলের আরো কিছু বন্ধু রয়েছে, তার মধ্যে একজনের নামের প্রথম অক্ষর ডাব্লিউ, আরেকজনের নামের প্রথম অক্ষর কে। ডাব্লিউ আর্মিতে ছিল, রিটায়ার করেছে, কে এয়ারফোর্সের। কে আবার ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ছোট ভাই। এই নাজমুল, কে আর ডাব্লিউ এরা তিনজনই ক্লাসমেট। এর মধ্যে কে আর ডাব্লিউ আবার একই রুমে থাকতো ক্যাডেট। আমাকে একটি সূত্র জানালো যে এই নাজমুলদের এই শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যারা পাশ করেছে এরা খুব সংঘবদ্ধভাবে থাকে এবং এরা একে অপরকে হেল্প করে, এবং যারা রিটায়ার করেছে তারা আবার আর্মিতে বিভিন্ন ব্যবসায় জড়িয়ে যায় এবং এরাই পরস্পরকে হেল্প করে। এর মধ্যে ডাব্লিউ একটি ঘটনা ঘটিয়েছিল, এটি
ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিলেন, ডাব্লু আর্মিতে সাপ্লাই করবার জন্য চায়না থেকে একটা ড্রেজিং মেশিন এনেছিলেন, কিন্তু সেই ড্রেজিং মেশিনটা আর্মি অ্যাকসেপ্ট করেনি, তারা রিজেক্ট করেছিল, স্পেসিফিকেশন মেলেনি বা অন্য যে কোনো কারণেই হোক, এবং ইকবাল করিম ভূঁইয়া সেটি ফেরত পাঠিয়েছিলেন এবং ডাব্লিউকে সাপ্লায়ার হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। আর্মির এসব ইম্পোর্টেড জিনিসপত্র যেহেতু ট্যাক্স ফ্রি হিসেবে আসে, সুতরাং এটা যখন রিজেক্ট হয় তখন এটার নিয়ম হলো যে সোর্স কান্ট্রিতে এটা ফেরত পাঠানো হয়। সেক্ষেত্রে ডাব্লুর উচিত ছিল এটি চায়নায় ফেরত পাঠানো, কিন্তু সেটি না করে ডাব্লু সেই ড্রেজিং মেশিনটা বাংলাদেশের লোকাল মার্কেটে বিক্রি করেছেন এবং সেই ড্রেজিং মেশিন এখন সিলেটে ফাংশনিং, এবং এই বিক্রি করে ডাব্লু 20 কোটি টাকার কমিশন নিয়েছেন এবং এর যে মূল প্রাইস সেটি চায়নার কোম্পানিকে দিয়ে দিয়েছেন। সেই ডাব্লু এখন প্রচন্ড প্রতাপের সাথে আর্মিতে ব্যবসা করে যাচ্ছে। ওই কে ডাব্লু এরা সবই বিভিন্ন রকমের ব্যবসা করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছিলেন মেজর জেনারেল হুমায়ুন, যিনি 13 বিএমএ লং কোর্সের সিনিয়র আন্ডার অফিসার, এবং তিনি মেজর জেনারেলের পরে আর লেফটেন্যান্ট জেনারেল হতে পারেননি। এটা নিয়ে ওই নাজমুলদের ওই কলেজের যারা অফিসার ছিলেন তারা ভীষণ ক্ষুব্ধ ছিলেন। আবার এই ডাব্লুকে হেল্প করেছে তারই কলেজের এক বড় ভাই, যিনি একসময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন। এই নাজমুল সম্পর্কে আমি আরো কেন কথা বলতে চাই এবং কেন গতকাল যেহেতু আমি নাজমুলকে নিয়ে কথা বলেছি এবং তারপরে আমি বেশ কিছু ইনফরমেশন পেয়েছি এবং আমাকে আরো কিছু এভিডেন্স পাঠানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এই নাজমুল, এই যে 2024 সালের জুলাই আগস্টের যে রেজিম চেঞ্জ, এই রেজিম চেঞ্জের অন্যতম কি প্লেয়ার্স। আমরা তো সব দোষ জেনারেল ওয়াকার খানের ঘাড়ে দিচ্ছি। ওয়াকার খান দায়িত্ব নিয়েছে, তার 2 মাসও লাগেনি, তার মধ্যেই এই রেজিম চেঞ্জের এই জঙ্গি অভ্যুত্থান এগুলো হয়েছে, কিন্তু এর সাথে অনেক দিন ধরে জড়িত এই অ্যাডমিরাল নাজমুল। এই নাজমুল 4th অগাস্ট শেষবারের মতো ওয়াকারকে গিয়ে আশ্বস্ত করেছে যে তারা এটা করবে, নেভি তার সাথে আছে। আপনারা যারা জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে এই মানুষটা পার্সোনাল লাইফে বেশ ইনডিসাইসিভ। সেনাপ্রধান হবার মতো যোগ্যতা তার নাই, এটা আমি আগে অনেকবার বলেছি। একটা মধ্যমানের সেনা অফিসার, যে কোনো কারণেই হোক সেনাপ্রধান হয়েছেন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ইনডিসিশনে তিনি ভোগেন। তো এরকম আগস্টের 5 তারিখের আগেও তিনি বেশ ইনডিসিশনে ভুগছিলেন এবং নাজমুল তার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন যে আমরা আছি বন্ধু, তারা একই ব্যাচের। এবং নাজমুল, আমি গতকালও বলেছি যে নাজমুল এই জুলাই আগস্টের আগে থেকেই সিরিজ অফ মিটিং করেছে এবং প্রত্যেকটা মিটিং তিনি করতেন চিটাগাঙে, এবং এই মিটিংগুলো তিনি করতেন বিদেশি ব্যবসায়ীরা তার কাছে, ডিপ স্টেটের এজেন্টরা আসতো ব্যবসায়ী পরিচয়, এবং চিটাগাং খুব সেফ জোন নেভির জন্য, বিশেষ করে বোট ক্লাব এবং রেডিসন হোটেল। তো নাজমুল খুব ক্রিমিনাল, এবং গতকাল যে নাজমুলের দুর্নীতির কথা বলেছি সেই দুর্নীতির কেসটা কিন্তু ইনিশিয়েট করেছিল ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট। কেন ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট এই কেসটা ইনিশিয়েট করেছিল? সম্ভবত তাদের মধ্যে কমিশনের লেনদেন নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তো এই নাজমুলকে আমরা যেন মানে কোনো স্পেস না দিই। আমাদের মনে রাখতে হবে যেহেতু এখন রেজিম চেঞ্জের কি প্লেয়ারদের আইডেন্টিফিকেশন চলছে, তো এই সুবিধার্থে নাজমুলের কথাটাও বললাম যে নাজমুল অনেক দিন ধরেই সে একটা গ্রুপ মেনটেন করছে এবং তার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলো চালাচ্ছে এবং তার বন্ধু তার পরিচিতদের ব্যবসা দিয়ে ব্যাপকভাবে লাভবান করছে এবং তিনি নিজেও এর থেকে তার কমিশনটা পাচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে এই নাজমুল আওয়ামী লীগ আমলেই নৌবাহিনীর প্রধান হয়েছেন। এবং আমি একটু খোঁজ নিয়ে জানলাম যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, এবং এই নাজমুল যে কলেজটার থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন সেই কলেজের পুরো গ্রুপটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানে মোরাললেস কাজ করেছে। তো আর্মিতে যারা দেখভাল করতেন তারা কি এগুলো আইডেন্টিফাই করতে পারেনি? আমাকে জানানো হয়েছে যে এই নাজমুল গংদের ব্যাপারে আগের সরকারকে, শেখ হাসিনার সরকারের যথাযথ ব্যক্তিদের মানে সময় মতো ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তারেক সিদ্দিকীরা এই বিষয়গুলো গুরুত্বের সাথে নেয়নি।
এবং যার ফলে আজকে মাশুল দিতে হচ্ছে কেবলমাত্র আগের সরকার বা আওয়ামী লীগকে নয়, সারা দেশ আজকে মাশুল দিচ্ছে। স্বভাবতই প্রশ্ন উঠেছে যে এরকম একজন বিতর্কিত দুর্নীতিবাজ নৌবাহিনী প্রধান কি তার দায়িত্ব পালন করেই যাবে, নাকি সেও ওয়াকারের মতো ধরাছোঁয়ার বাইরে থাকবে। একটি সূত্র জানিয়েছে যে বর্তমান বিএনপি সরকার ওয়াকার খানকে হয়তো তার মেয়াদ সম্পূর্ণ করতে সুযোগ দেবে, কিন্তু নাজমুলের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছে যে কোনো সময় নাজমুলকে নৌবাহিনীর প্রধান থেকে সরিয়ে হয়তো কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো যেতে পারে। এবং এদিকে আওয়ামী লীগ আমলের উপকারভোগী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমান, আপনারা হয়তো তার নামটা মনে রেখেছেন, সেই মতিউর রহমানের ব্যাপারে সিকিউরিটি ক্লিয়ারেন্স চলছে। শোনা যাচ্ছে যে তারেক রহমানের সরকার তাকে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব অর্পণ করবেন। প্রশ্ন হলো যে আওয়ামী লীগ আমলে ফল খেয়েছে, এখন আবার বিএনপির আমলেও ফল খাচ্ছে। এরা আসলেই ভীষণ কপাল। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।